ভারত পর্যন্ত এবারে সুপার পাওয়ার দেশ হয়ে গেল, আর আমরা দেউলিয়া হওয়া থেকে বাঁচতে ভিক্ষা করে বেড়াচ্ছি, এমনটাই দাবি করেছে পাকিস্তানের পার্লামেন্টে। আর এই যে স্টেটমেন্টটা সামনে এসেছে, সেটা এসেছে পাকিস্তানের মেন অপোজিশন লিডার মৌলানা ফজলুর রহমানের তরফ থেকে। আর স্বাভাবিকভাবেই এই স্টেটমেন্ট সামনে আসতে না আসতে পাকিস্তানে তো হইচই ফেলে দিয়েছে যে কিভাবে পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে, আর তার সুযোগ নিয়ে ভারত পাকিস্তানের টুকরো করতে চাইছে। স্পেশালি এখানে পিওকের কথা বলা হয়েছে, যেটা নিয়ে পাকিস্তান সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে। উদাহরণ হিসেবে এই ভিডিও ক্লিপটা দেখুন, তারপর আমি বাকিটা বলছি। 15 अगस्त 1947 को सुबह 8 बजे दिल्ली में लॉर्ड माउंटबेटन ने इंडिया के गवर्नर जनरल का हल्फ उठाया और कराची में कायदे आजम मोहम्मद अली जिन्नाह ने हल्फ उठाया। आज वो दुनिया की सुपर ताकत बनने के ख्वाब देख रहा है और हम दिवालियापन से बचने के लिए भीख मांग रहे हैं कि डिफॉल्ट न हो जाए हम लोग। ये किसके हाथों, कौन जिम्मेदार है उसका? घूमते फिरते फिर आएगी बात, सियासतदान जिम्मेदार है, हुकूमत नाकाम है। दीवार के पीछे जो कुव्वतें हमें कंट्रोल करती हैं, जिनके बागडोर हमारे उनके हाथ में हैं, फैसले तो वो करें और मुंह हमारा काला करें। अवाम हमें गालियां दे, जिम्मेदार हमें ठहराएं। ये कौन सी सियासत है? তো বন্ধুরা শুনলেন, এখানে পুরো স্টেটমেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেটমেন্ট ছিল সেটা হলো যে প্রথমবার পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের মেন অপোজিশন লিডার সোজাসুজি পাকিস্তান আর্মির বিরুদ্ধে কথা বলছে। মৌলানার দাবি যে পাকিস্তানের ভেতরে দেওয়ালের পেছন থেকে অন্য একটা ক্ষমতা অ্যাকচুয়ালি পাকিস্তানের এই যে সমস্ত পলিটিশিয়ান রয়েছে তাদেরকে কন্ট্রোল করছে, আর যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেয় ওরা, কিন্তু এর যে দায় পড়ে সেটা পড়ে কার ওপর? পাকিস্তানের পলিটিশিয়ানদের ওপর। অর্থাৎ স্বাভাবিকভাবেই পাকিস্তানের ভেতর ওদের পলিটিশিয়ানদের একমাত্র পাকিস্তানের আর্মি দ্বারাই কন্ট্রোল করা হয়। আর যেভাবে এখন পাকিস্তানের ভেতরের পরিস্থিতি, তাতে ওদের নেতারাই এখন ধীরে ধীরে পাক আর্মির বিরুদ্ধে কথা বলছে। আর বন্ধুরা, এই সমস্ত কিছুর পেছনের যে মেন কারণ সেটা হলো এই রিপোর্টটা। কিছুদিন আগে ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট সামনে আসে, যার মতে পাকিস্তানের ভেতর মোটামুটি কমপক্ষে 10 মিলিয়ন মানুষ দারিদ্র্যসীমার নিচে পৌঁছে যাবে আগামী কয়েক বছরে। অন্যদিকে যদি আপনারা ভারতকে দেখেন, তাহলে ভারতের ভেতরে দৃশ্য আবার উল্টো। ভারত গত এক দশকে 24 কোটির বেশি মানুষকে দারিদ্রতা থেকে বের করে এনেছে। আমেরিকার রিপোর্ট অনুযায়ী ভারতের যে এক্সট্রিম প্রভার্টি, মানে একদম দারিদ্র্যসীমার নিচে যারা রয়েছে, তারাও প্রায় শেষ হয়ে গেছে। এমনকি ইউনাইটেড নেশনসের তরফ থেকেও এই সেম ধরনের রিপোর্ট এসেছে। আর লাস্ট ফেব্রুয়ারির এই রিপোর্টটা দেখুন, ভারতের যে দারিদ্রতা সেটা কিন্তু প্রথমবার 5%-এর নিচে নেমে গেছে, যেটা একটা হিউজ সাকসেস ভারতের জন্য। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ভারতে যখন লাগাতার গ্রোথ চলছে, অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর তরফ থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ওপেনলি এটা স্বীকার করেছে যে পাকিস্তানের যে লোন, সেটা কিন্তু লোনের ফাঁদ থেকে এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। অর্থাৎ সোজা ভাষায় পাকিস্তানের কয়েক লক্ষ মানুষ মারা যাবে শুধুমাত্র এই দারিদ্রতার কারণে, যদি বাকি দেশ এমার্জেন্সি বেসিসে পাকিস্তানকে সাহায্য না করে। পাকিস্তানেরই এক খুবই পপুলার মিডিয়া জিও নিউজের আর্টিকেল দেখুন, ওদের প্রধানমন্ত্রী দাবি করেছে যে পাকিস্তানের মেন সমস্যা আজকের দিনে ওদের ইনফ্লেশন। কেননা গোটা পাকিস্তানের যে ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি, সেটা কিন্তু অলরেডি অফিসিয়ালি 27 থেকে 30% কাছাকাছি পৌঁছে গেছে, যেটা একটা হিউজ নাম্বার। কিন্তু আনঅফিসিয়ালি এই সংখ্যা আরও বেশি। দাবি করা হচ্ছে যে মোটামুটি 40% ক্রস করে গেছে পাকিস্তানের অ্যাকচুয়াল যে ইনফ্লেশন তার সংখ্যা। এবারে জাস্ট কল্পনা করো যে ভারতের যে ইনফ্লেশন সেটা তো সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে, মানে 5%-এর নিচে নেমে গেছে, কিন্তু তাও এটা নিয়ে দেশের মানুষ সমস্যায় রয়েছে। সেখানে জাস্ট ভাবুন যে পাকিস্তানের ভেতরের লোকজন কী করছে। 40% ইনফ্লেশন, যা দিয়ে পাকিস্তানের ভেতর সার্ভাইভ করায় এক কথায় অসম্ভব ব্যাপার। আর বন্ধুরা, ইন্টারেস্টিং বিষয় যে এমন করুণ পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের দুটো মেন প্রভিন্সের মানুষ যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, যাতে বালুচিস্তান আর সিন্ধ এগুলিকে একটা আলাদা রাষ্ট্র তৈরি করতে পারে। আর এই ধরনের বিরোধকে কিন্তু তখনই ঠেকানো সম্ভব যখন দেশের যে ইকোনমি সেটা স্ট্রং হবে। কিন্তু পাকিস্তানের ভেতরের এই অবস্থা দেখে বালুচ আর সিন্ধিরা ভেবেই নিয়েছে যে এই পরিস্থিতি থেকে বাঁচার একটাই রাস্তা রয়েছে,
আর তা হলো পাক আর্মির হাত থেকে মুক্ত হওয়া। আর এই কারণেই লাস্ট 2-3 বছরে খেয়াল করুন এই যে ইনসার্জেন্সি সেটা কিন্তু চরম আকার নিয়েছে, যা ইতিহাসে কোনো দিন হয়নি। আর আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, তবে আমি এর ওপরেও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে পাকিস্তানের বিদেশ মন্ত্রী অফিসিয়ালি এটা ঘোষণা দিয়েছে যে ভারতের সাথে ওরা ট্রেড শুরু করার জন্য কথাবার্তা বলছে। কিন্তু মুশকিল হলো ভারত এখানে কিছুতেই মানছে না। কারণ ভারত যদি ওদের সাথে ট্রেড শুরু করে তাহলে ভারতের খুব বেশি ফায়দা না হলেও পাকিস্তানের ভেতরের যে ইনফ্লেশন সেটা আগামী কয়েক মাসের মধ্যেই 50% পর্যন্ত নেমে যাবে। কারণ ডিরেক্টলি ভারত থেকে সস্তার সামগ্রী ফুড সাপ্লাই আসবে এবং ওরাও ভারতে এক্সপোর্ট করলে ইকোনমি পুনরায় কিছুটা সাপোর্ট পাবে। কিন্তু ভারতের দাবি এখানে একদম ক্লিয়ার, যতক্ষণ না পাকিস্তান এই আতঙ্কবাদকে থামাচ্ছে ভারত বর্ডার খুলবে না। ফলে ধীরে ধীরে পাকিস্তানের ভেতরের যে সাধারণ জনগণ তারা রাস্তায় নামছে, পাকিস্তানের আর্মির বিরুদ্ধে লড়াই চলছে। আর তার মাঝেই এক প্রকার বাধ্য হয়ে পাকিস্তানের পলিটিশিয়ানদের তরফ থেকেও পাক আর্মির বিরুদ্ধে চাপা স্বরে বিরোধ চলছে। ফলে ওভারঅল বিষয়টি দারুণ জমে উঠেছে। আর বছরখানেক এইভাবে চললে পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে সারেন্ডার করতেই হবে, তা না হলে গোটা দেশের ভেতর অ্যাকচুয়াল গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। এখন দেখার বিষয় হলো এটা যে এখানে ভারতের ভূমিকা কী থাকে। ইলেকশনের পর পাকিস্তানের সাথে ট্রেড চালু করে নাকি পিওকেতে ফাইনাল অ্যাকশন হবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতের পাকিস্তানের সাথে পুনরায় ট্রেডকে চালু করা উচিত, নাকি আপনাদের মনে হয় যে না, ভারতের পাকিস্তানের সাথে কোনো প্রকার ট্রেড করা উচিত না? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।